সংসদে যাচ্ছি না। তৃণমূল নেতাকর্মীদের সাথে নির্বাচনী মত বিনিময় শেখ হাসিনার। না হলে প্রার্থীর চেহারা দেখার দরকার নাই, খালি নৌকাটা দেখলেই হবে। বিএনপির ভেতরেই খালেদা তারেকের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, অভিযোগ দলের নেতাদের। সিরিয়ায় হামলা চালানোর পরিকল্পনা স্থগিত করলেন ওবামা। দেখছেন এটিএন নিউজ, সকাল ৯টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মুন্নি ইউসুফ। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও দেখবেন সীমান্তে চোরাচালান নিয়ে বিশেষ রিপোর্ট। এবার বিস্তারিত সংবাদ। নবম জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ১৯তম অধিবেশন বসছে আজ বিকেল ৫টায়। এটি হতে পারে মহাজোট সরকার এবং চলতি সংসদের শেষ অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গত ১৮ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে ২০১৩ সালের চতুর্থ এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর আগে আজ বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ করা হবে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫শে জানুয়ারি। সে হিসেবে ২০১৪ সালের ২৪শে জানুয়ারি নবম সংসদের মেয়াদ শেষ হবে। আর মেয়াদ শেষের আগের ৩ মাসের মধ্যে ১০ম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে সংসদ অধিবেশনে যাচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। গতরাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তবে এর আগে একই সভা থেকে বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সংসদীয় কমিটি সিদ্ধান্ত নেবে। গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত চলে এ সভা। বেগম জিয়ার সভাপতিত্বে এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্যরা অংশ নেন। আগামীকাল সংসদে যাচ্ছি না, পরবর্তী ডিসিশন পরে হবে। এইটুকু। এটা পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নেয়, পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নেবে। এদিকে নির্বাচনে যে প্রার্থী দেওয়া হবে তার পক্ষেই কাজ করার জন্য আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে কয়েকটি জেলার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনা বলেন, প্রার্থী পছন্দ না হলেও জয়ের জন্য নৌকা প্রতীক চিনলেই চলবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নির্বাচন নিয়ে অনেক সংশয় থাকলেও সরকারি দল আওয়ামী লীগ নির্বাচন ঘিরেই কর্মকাণ্ড পরিচালনা করছে প্রতিনিয়ত। সারা দেশের তৃণমূল কর্মীদের ধারাবাহিকভাবে ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে জিততে নির্বাচনী প্রচারণায় নামার নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, প্রার্থী নয়, নৌকা আর নির্বাচনে জেতাই আসল কাজ। নির্বাচনে যে প্রার্থী আমরা দেব সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। প্রার্থী পছন্দ না হলে প্রার্থীর চেহারা দেখার দরকার নাই, খালি নৌকাটা দেখলেই হবে, যে নৌকার জন্য ভোট চাইলে হবে। কিন্তু যাতে আবার আমরা জয়ী হয়ে এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে পারি। জিয়া অরফানেজ মামলায় গ্রেপ্তারের ভয়ে বিরোধী দলীয় নেতা আদালতে যান না বলেও জানান শেখ হাসিনা। বিএনপি নেত্রী তিনি যে অরফানেজ কেস অর্থাৎ এতিমের টাকা যে চুরি করে নিয়েছেন সেই কেস উনি কোর্টেই যান না। কোর্টে গেলেই চার্জশিট হলেই জানেন ধরা খাবে, কারণ এমনভাবে দুর্নীতি করে এটিএমের টাকা মেরে খেয়েছে। তাদের আইনজীবীরা কোর্টের মধ্যে হইচই করে এমন একটা সিচুয়েশন তৈরি করে এবং এইভাবে উনি এখান থেকে নিজেকে রক্ষার একটা চেষ্টা করে যাচ্ছেন। অর্থাৎ এরা ক্ষমতা আসলে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, কালো টাকা এইগুলি হবে। তিনি অভিযোগ করেন, বিরোধী দল বিডিআর বিদ্রোহের মামলায় অপরাধীদের পক্ষে কাজ করছে। সামরিক বাহিনীর সদস্যদের যারা হত্যা করছে তাদেরকে বাঁচাবার জন্য ওদের এত আন্তরিকতা কেন, ওদের এত ইচ্ছা কেন যে খুনিদের পাশে তারা দাঁড়ায় বিনা পয়সায় আইনজীবী হিসেবে তারা কাজ করে যাচ্ছে। তাহলে এই ঘটনার সঙ্গে বা এই যে সেনা সদস্যদের হত্যা করলো তার জন্য দায়ী কে? এই জবাব তো বিরোধী দলের নেত্রীকে দিতে হবে। এক নাম্বার, উনি পালালেন কেন বাড়ি থেকে? 7:30 8টার মধ্যে উনি বাসা থেকে চলে গেলেন, কোথায় গেলেন? লুকালেন কেন? কাজে খুনিদেরকে মদত দেওয়া, খুনিদেরকে
সহযোগিতা করা আর হত্যা খুন করা, এটা তো তাদের চরিত্র। আওয়ামী লীগকে সবসময় মিথ্যার সঙ্গে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীর পদের কোনো গুরুত্ব নেই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই নিরন্তর পরিশ্রম করতে হচ্ছে। আজকে আমি দিনরাত পরিশ্রম করেছি কাদের জন্য? আমার নিজের জন্য না, কারণ এই প্রধানমন্ত্রীর পদের কোনো গুরুত্ব আমার কাছে নেই। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। আর বিএনপির ভেতরেই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে প্রকাশ্যে জানালেন দলটির অন্যতম দুই শীর্ষ নেতা। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানা না হলে রেল ও নৌপথে অবরোধ সহ কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা। গতকাল রাজধানীতে অনুষ্ঠিত আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেছেন দলটির শীর্ষ নেতারা। 11 সরকারের আমলে গ্রেপ্তার হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর কারাগার থেকে মুক্ত হন খালেদা জিয়া। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির 6ষ্ঠ বার্ষিকী পালনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সেনা সমর্থিত ওই সরকারের আমলে সংস্কারপন্থী যে নেতারা দলের সংকটের কারণ হয়েছিলেন তারাই এখন সংগঠিত হচ্ছেন, এমন অভিযোগ করেন স্থায়ী কমিটির একাধিক সদস্য। বিএনপিতে নেতৃত্বের শূন্যতা হচ্ছে না, একের পর এক। জিয়া রহমানের পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পর তারেক রহমান। সহ্য হচ্ছে না। এটা যেমন সহ্য হচ্ছে না দলের ভিতরে, তেমন সহ্য হচ্ছে না দলের বাইরে, তেমন সহ্য হচ্ছে না দেশের ভিতরে, তেমন সহ্য হচ্ছে না দেশের বাইরে। চক্রান্ত চলছে। এখানে যে প্রত্যেকটা চক্র কাজ করছে, বিএনপিকে বেকায়দায় ফেলে, যে কোনো অবস্থাতেই হোক একটা কায়দায় বেকায়দায় ফেলে নির্বাচন নেওয়ার, এই কথা তো ধ্রুব সত্যি। বিএনপির প্রত্যেকটি স্ট্যান্ডিং কমিটির মেম্বারের বাসায় গেছি, পায়ে পর্যন্ত ধরেছি, একটু আসুন, ম্যাডামের মুক্তি চাই, তারেক রহমানের মুক্তি চাই, এই কথাটি বলার জন্য টিভির সামনে আমার পাশে এসে বসুন। মাশাআল্লাহ, কেউ আসেন না। আর এখন ভাই, যদিও তাদের অনেক এসছে, বয়স কম, ওই বিএনপির মিটিং মিছিলে ওনারা এত যৌবনের জোশ পান যে কুনি দিয়ে আমাদেরকে সরিয়ে দেন। কেউ যেন সরকারের সমালোচনা করতে না পারে, এজন্য তথ্য প্রযুক্তি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। তারেক রহমান সাহেবকে দেশে আসতে না দিয়ে তার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা করে এই দেশকে ধরে রাখা যাবে না, জনগণকে আটকে রাখা যাবে না। বন্ধুগণ, নতুন যদি কোনো আইন তৈরি করা হয়, যে আইন দিয়ে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, যে আইন দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হবে, সেই আইনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং এই দেশের মানুষ সেই আইন মানবে না, আইন অমান্য করবে। বন্ধুগণ, জনগণের মতামত, জাতীয় যে দাবি, তা আজকে উপেক্ষা করে আমাদের সকলের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পক্ষে আর ভবিষ্যতে ধৈর্য ধারণ সম্ভব হবে না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সংবিধান সংশোধন না হলে রাজপথের সংকট সমাধান করা হবে বলে সতর্ক করে দিয়েছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। একটি নির্দলীয় সরকার এবং নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন হতে হবে। যদি এই বর্তমান সরকার সংবিধান সংশোধন করতে না চান, তাহলে তার সমাধান বাংলাদেশের মানুষ রাজপথে করবে এবং রাজপথে এই সমস্যার সমাধান হবে। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক কোনো আবেদন জানাবে না বিএনপি। দলের চেয়ারপারসনের দুই উপদেষ্টা ওসমান ফারুক ও আমির খসরু মাহমুদ জানিয়েছেন এ তথ্য। গতরাতে গুলশানের কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় তারা। রাত 9টায় অনুষ্ঠিত হয় এই বৈঠক। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীর কাছে জাতিসংঘ মহাসচিবের আহ্বান, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিবৃতির বিষয়ে বেগম খালেদা জিয়া উপদেষ্টাদের সঙ্গে এই বৈঠক করেন। দুই দলের যাওয়ার কথা ছিল, আলোচনার কথা ছিল, ওনারা প্রধানমন্ত্রী সরাসরি প্রত্যাখ্যান করেছেন, এটাই তো মেসেজ দেওয়া হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী যেখানে প্রত্যাখ্যান করেছেন সেখানে বিএনপি যাওয়ার তার প্রশ্ন আসছে না। এদিকে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু ছাড় দেওয়া সম্ভব আওয়ামী লীগের পক্ষ থেকে তা দেওয়া হবে। দলটির নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত, তবে সরকার প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা হবে না, শেখ হাসিনাই এর প্রধান হবেন।
গত 9 মে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা দেন খুব শিগগিরই নির্দলীয় সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা অবশ্যই আসবে এবং সেটা জাতির সামনে উপস্থাপন করা হবে। বিএনপির এই ঘোষণাকে আওয়ামী লীগ যে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে, বুধবার এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কথাতেই তার আভাস পাওয়া গেল। এই একদিনের ব্যবধানে বিএনপি নেতৃবৃন্দ যে মাহবুবুল আলম হানিফ বললেন, আওয়ামী লীগ চাইছে এবারের সংসদ অধিবেশনেই বিএনপি তার এই রূপরেখা উপস্থাপন করবে, আর তা না করে বিএনপি যদি সংসদের বাইরেও এ নিয়ে আলোচনা করতে চায়, আওয়ামী লীগের পক্ষ থেকে তাকেও স্বাগত জানানো হবে। এই সংসদ অধিবেশনের মধ্যে তারা যদি প্রস্তাব না দেয়, সংসদ অধিবেশন শেষ হওয়ার আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। যদি এর মধ্যে তারা প্রস্তাব দেয় তাহলে ওখানে আলোচনা করে সিদ্ধান্ত হতে পারে। যদি ওখানে তারা আলোচনা না দেয় তাহলে সংসদ অধিবেশন শেষ হওয়ার পরে হয়তো আবার যদি তারা প্রস্তাব দেয় সেটা আলোচনা হতে পারে। তবে এদিন অন্য এক আলোচনা অনুষ্ঠানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বললেন, বিএনপির প্রস্তাব নিয়ে আলোচনা করা গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিয়ে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ। বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতার জোরেই এবং আমাদের সকলের ভোট সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো খুব স্বাভাবিকভাবেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানই থাকবেন। এই বিষয় নিয়ে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের চাপ এড়াতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চাননি প্রধানমন্ত্রী। বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রতিবাদ করে এই দুই নেতা বলেন, এ ধরনের অরাজনৈতিক বক্তব্য সমঝোতার পথকে আরো কঠিন করে তুলবে। এর চেয়ে অরাজনৈতিক বক্তব্য, অশালীন বক্তব্য, অশোভন বক্তব্য এবং রাজনৈতিকভাবে অজ্ঞ বক্তব্য হয় না। সেই বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি 5 বছরের মধ্যে 4 বার গিয়েছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদে, আর একবার পাঠিয়েছিলেন ওনার পররাষ্ট্রমন্ত্রী। তো আমরা কি ধরে নেব যে ওই সময় বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক মহলের বিদেশিদের ভয়েই ওই সময় যান নাই? রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন, তারা শুধু রেফারির ভূমিকা পালন করবে। গতকাল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। অন্যদিকে এই ইউ প্রতিনিধি দল মনে করে 10ম সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে যে প্রতিষ্ঠানটি নির্বাচনের আয়োজন করে তার প্রধান ব্যক্তির সঙ্গে বৈঠক করতে বুধবার সকালে নির্বাচন কমিশনে আসে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকাল 9:30 থেকে 1 ঘন্টার এই বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতি, জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হালনাগাদ করা সহ নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 10 মিলিয়ন ইউরোর প্রকল্প নিয়েও আলোচনা হয়। পরে কমিশনের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান তারা। তিনি জানান, আগামী নির্বাচনে এদেশে পর্যবেক্ষক দল পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইইউ সদর দপ্তর। I believe that the Commission is ready. It's preparing. There's a lot of work, but it will be ready when required. And we have the same aim to ensure that the elections are free and fair, that there's transparency, and that they're credible. পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ নেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দেন। আমরা তো রেফারি, আমরা এটার ভিতরে না জড়ানোই ভালো। আপনারা সাহায্য করছেন, আপনারা সাহায্য করেন, আপনারা করে এগিয়ে নিয়ে আসেন, ওনাদেরকে একটা সমঝোতার পথে নিয়ে আসেন। সেক্ষেত্রে জনগণের কথা মাথায় রেখে সমঝোতায় আসতে রাজনৈতিক নেতাদের পরামর্শ দেন সিইসি। তিনি বলেন, সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আশাবাদী নির্বাচন কমিশন। সব পলিটিক্যাল সংস্থাতে, পার্টিতেই অনেক সিনিয়র, পুরানো, ভালো ভালো বিচক্ষণ পলিটিশিয়ানরা রয়েছেন। ওনারা পিপুলের পালস ভালো বুঝেন, গ্রাসরুটের সাথে ওনাদের সম্পর্ক ভালো। ওনারা বুঝছেন যে জনগণ একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং সেই ব্যাপারে যা যা করার ওনারা নিশ্চয়ই করবেন। তফসিল ঘোষণার পর আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে বলেও জানান সিসি। ডেট ঠিক না হলে তো দাওয়াত করতে পারি না, ফর্মাল ইনভিটেশন শিডিউল ডিক্লেয়ার পরেই আমরা করি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।
সীমান্তে ফেলানী খাতুন হত্যা মামলার রায়কে ধিক্কার জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের গায়ক কবির সুমন। গতকাল নিজের ফেসবুক পাতায় এই ধিক্কার জানিয়ে একজন ভারতের নাগরিক হিসেবে বাংলাদেশের কিশোরী ফেলানীর পরিবার ও স্বজনদের কাছে ক্ষমা চান কবির সুমন। গত সপ্তাহে ফেলানী হত্যাকাণ্ডে অভিযুক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফ এর একটি বিশেষ আদালত। এদিকে ফেলানী হত্যার ন্যায় বিচার ও ক্ষতিপূরণ চেয়ে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সে দেশের সরকার ও জনগণের কাছে আবেদন জানিয়েছেন তার বাবা নুরুল ইসলাম। গতকাল ইমেইলে ভারতীয় হাইকমিশনে পাঠানো এই আবেদনটি পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম এবং ঢাকার আইন ও সালিসি কেন্দ্রকেও পাঠানো হয়েছে। উচ্চ শিক্ষা কমিশন গঠনের জন্য জাতীয় সংসদের আগামী অধিবেশনেই আইন পাশ করবে সরকার। একই সাথে বিলুপ্ত হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অর্থ বরাদ্দ দেওয়ার প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেছেন, এর ফলে উচ্চশিক্ষায় সনদ বিক্রির যে প্রতিযোগিতা চলছে তা বন্ধের আইনি ক্ষমতা পাবেন তারা। কি থাকছে সেই কমিশনে জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। বিশ্ববিদ্যালয়গুলোতে কতজন নিজস্ব শিক্ষক আছেন, খণ্ডকালীন হিসেবে কতজন ভাড়া করা শিক্ষক, তারা আসলে কতদূর পড়াচ্ছেন এবং শেষ পর্যন্ত কিভাবে সেই শিক্ষার সনদ দেয়া হচ্ছে তা আসলে সবারই জানেন খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানও। অবশ্য তাতে খুব ক্ষতিবৃদ্ধি হয়নি, যা চলেছে তাই চলছিল, কারণ মঞ্জুরি কমিশন ছিল ঢাল তরোয়াল ছাড়া এক নিধিরাম সর্দার। এই উচ্চশিক্ষা কমিশন ইউজিসি থেকে ডিফারেন্ট ইন এ সেন্স। ইউজিসিটা শুধুই রিকমেন্ডেটরি বডি। আমরা যা অবলোকন করি, পর্যবেক্ষণ করি, রিকমেন্ড করি সরকারকে অ্যাকশন নেওয়ার জন্য। আমাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। শেষ পর্যন্ত উচ্চশিক্ষা কমিশন আইন 2013 এর খসড়া প্রস্তুত হয়েছে এবং রাজনীতির এই ডামাডোলের মধ্যেও জাতীয় সংসদের চলতি অধিবেশনেই সেটা পাশ হচ্ছে। আইনের খসড়ায় বলা হয়েছে, কমিশন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার চাহিদা নিরূপণ, পরিকল্পনার প্রণয়ন ও নীতি নির্ধারণ করবে। কমিশন নিজের নামে মামলা করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থায় অনিয়ম তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ, নতুন বিভাগ, কোর্স চালুর ক্ষেত্রে ন্যূনতম শর্ত নির্ধারণ করবে এই কমিশন। এখন কাজের পরিধি এবং ধরন এত বৃদ্ধি পেয়েছে যে উচ্চশিক্ষা কমিশন ছাড়া ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন দিয়ে এটা কভার করা যায় না। প্রশ্ন থাকে, তাহলে কেন উচ্চশিক্ষা মন্ত্রণালয় না হয়, কেন উচ্চশিক্ষা কমিশন? মন্ত্রণালয়ের টার্মসটার ভিতরে একটা ব্যুরোক্রেটিক কন্ট্রোলের প্রশ্ন আসে, মন্ত্রণালয়ের টার্মটার ভিতরে একটা রিজিডিটির প্রশ্ন আসে। আর কমিশন হলে লেস দেন মিনিস্ট্রি বাট মোর দেন ইউজিসি। শিক্ষাবিদরা বলছেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা দেখভালের নানা প্রাতিষ্ঠানিক আয়োজন থাকলেও উচ্চশিক্ষার জন্য আসলে কেউ নেই। নতুন কমিশন তাই অনেক আগেই জরুরি হয়ে পড়েছিল। ইউজিসির কাজটা ছিল যে এখানে ঠিক মতো শিক্ষক নিয়োগ হচ্ছে কিনা, কতটা পদ লাগবে, বাজেট কি লাগবে না। কিন্তু আসলে উচ্চশিক্ষা কিন্তু ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। উচ্চশিক্ষা মানে হচ্ছে শিক্ষার পরিপূর্ণ বিকাশ ঘটানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার একটা ড্রাইভিং ফোর্স লাগবে। তো ইউজিসি কি করছে? তিনি বলেন, উচ্চশিক্ষা আইন 2013 এর খসড়ায় শিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল রয়েছে, যেটা ছাড়া অন্তত উচ্চশিক্ষা যুগোপযোগী হয়ে উঠতে পারে না। বোরহানুল হক সম্রাট, এটিএন নিউজ, ঢাকা। আনসারুল্লাহ বাংলা টিমকে অর্থ দিয়ে সহযোগিতা করত এমন 3 ব্যবসায়ী সন্ধান পেয়েছে গোয়েন্দারা। আর তাদেরকে সহযোগিতার দেওয়ার তালিকাতে আছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট নেতাদের নাম। সরকারকে উৎখাতের জন্য বিরোধী পক্ষের সকল কর্মসূচিতে সহযোগিতা করত আনসারুল্লাহ বাংলা টিম। এমন তথ্য দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা মুফতি জসিমউদ্দিন। রাজীব ঘোষের রিপোর্ট। বর্তমান সরকারের উপর ক্ষুব্ধ উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত আনসারুল্লাহ বাংলা টিম তাই সরকারকে উৎখাতের জন্য সব বিরোধী পক্ষকে এক কাতারে আনার চেষ্টা করছিল দলটি। সেই সাথে পরবর্তীতে যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তাদের নানা রাজনৈতিক কর্মকাণ্ডেও সহযোগিতা করছে দলটি। এই সমস্ত তথ্য উঠে এসেছে আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম শীর্ষ নেতা মুফতি জসিমউদ্দিনের জবানবন্দিতে। শর্ট টার্ম লক্ষ্য তো তাদের ছিল যে সরকারের পতন ঘটানো, এবং এই ক্ষেত্রে তারা অন্যদের যে সমর্থন সেটি তারা পেয়েছিল। এই কার্যক্রমে যে আর্থিক সহায়তা আসে তার উৎস কোথায়?
দেশের ভেতর এমন 3 জন ব্যবসায়ীর নাম পেয়েছেন গোয়েন্দারা, যারা আনসারুল্লাহ বাংলা টিমকে নিয়মিত আর্থিক সহায়তা করছেন। এই দলের যারা অনুসারী বা এই যে স্লিপার গুলো যারা সদস্য, স্লিপার সেলগুলোর যারা সদস্য, এরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি অবস্থা সম্পন্ন সচ্ছল পরিবারের সন্তান। আর এর বাইরে এদের বেশ কিছু ছেলে যেমন বাইরে চাকরি সূত্রে কিংবা লেখাপড়ার কারণে গেছে, পরবর্তীতে ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারা ওখানে জঙ্গি কার্যক্রমে না থাকলেও দেখা যায় যে তারা ওই তাদের আয়ের একটা অংশ এখানে পাঠায়। কোথা থেকে আসলো আনসারুল্লাহ বাংলা টিম? একটু পেছনে ফিরে দেখা যাক। ঢাকায় ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় জড়িত থাকার অভিযোগে গত 2 মার্চ নর্থ সাউথ ইউনিভার্সিটির 5 ছাত্র গ্রেপ্তারের পরপরই প্রকাশ হতে শুরু করে আনসারুল্লাহ বাংলা টিমের নাম। ব্লগার আসিফকেও একই মতের অনুসারীরা হত্যার চেষ্টা করেন। 12 আগস্ট আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম শীর্ষ নেতা মুফতি জসিমউদ্দিনকে গ্রেপ্তারের পরপরই বেরিয়ে আসতে থাকে সব চাঞ্চল্যকর তথ্য। সশস্ত্র জিহাদের মাধ্যমে শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আল কায়েদার আদর্শ ও কার্যপদ্ধতি বাস্তবায়ন করতে চায় তারা। তাই বাংলাদেশে আল কায়েদার আদলে গড়ে তোলা হয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। পাকিস্তান থেকে ইজাজ হোসেন নামে এক ব্যক্তি সংগঠনটির পরিচালনা করেন। গোয়েন্দারা জানিয়েছেন, তেহজিব রেজন মহিউদ্দিন 2009 সালে ইয়েমেনে জঙ্গি প্রশিক্ষণের সময় গ্রেপ্তার হন। ব্রিটিশ এয়ারলাইন্স উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে 20 বছরের সাজা হয় রাজীব শরীফের। রেজাউনুল হক নাফিস যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে গ্রেপ্তার হয়ে সম্প্রতি 30 বছরের সাজা হয়। এরা সবাই মুফতি জসিমের শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বয়ানে উদ্বুদ্ধ হয়েছিল বলে জানিয়েছেন গোয়েন্দারা। রাজীব ঘোষ, এটিএন নিউজ, ঢাকা। এবার আমাদের বিশেষ রিপোর্ট। সীমান্ত জুড়ে পাকা সড়ক না থাকায় টহল দিতে হিমশিম খাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, আর তাই চোরাচালান প্রতিরোধেও বেগ পেতে হচ্ছে তাদের। দেশের সীমান্তে 935 কিলোমিটার সড়ক নির্মাণ তৈরি হয়ে গেলে চোরাচালান অনেকাংশেই কমে যাবে বলে মনে করেন বিজিবি প্রধান। ইমরান হোসেন সুমনের 3 পর্বের রিপোর্টে আজ শেষ পর্ব, ছবি তুলেছেন মেজবাউদ্দিন। বাংলাদেশের 4427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ও তার অভ্যন্তরীণ সম্পদের নিরাপত্তা রক্ষায় কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রতিষ্ঠার পর থেকেই আধাসামরিক এই বাহিনী দেশের সীমান্ত জুড়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। সীমান্তের অতন্দ্র প্রহরী বলা হয় যাদের, সেই সীমান্তে অনেকটা অতি কষ্টেই দিন যাপন করতে হচ্ছে বাহিনীর সদস্যদের। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেখানে কাঁটাতারের বেড়া সংলগ্ন পাকা সড়ক দিয়ে যান ছুটিয়ে চলে মাইলের পর মাইল, সেখানে বিজিবির সদস্যদের কাঁচা রাস্তায় টহল দিতে হয়। তবে বৃষ্টি এলে সেই টহল যে কত কষ্টকর, যশোরের পুটখালী সীমান্তের এই দৃশ্যই বলে দেয় সবকিছু। বর্ডার পুরোপুরি আপনি দেখলেন আনফেন্সড, কিছু কিছু জায়গাতে আছে যে পায়ে হেঁটেও যাওয়া সম্ভব না। আমাদের কাজ করার যে যোগ্যতা থাকা দরকার আছে সেটারও অভাব নেই। আমাদের ইচ্ছার অভাব আছে সেটাও আমি বলবো না, বাট ইচ্ছা কিছু কিছু কারণে ক্ষতিগ্রস্ত। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, এসব মোকাবেলা করেই চোরাচালান ও মাদক প্রতিরোধে কাজ করতে হচ্ছে বিজিবি সদস্যদের। এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই চোরাচালানিরাও অনেক বেশি তৎপর থাকে। সো বিজিবিকে ফাঁকি দিয়েও কোনো পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। যত সীমাবদ্ধতা থাকুক না কেন, আমরা আমাদের প্রচেষ্টা জারি আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সীমান্ত নিরাপদ রাখার জন্য। বিশাল এই সীমান্তে টহল বাড়ানোর জন্য 1400 মোটরসাইকেল সরবরাহ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এরপরও টহল ব্যবস্থা বাড়ানো যাচ্ছে না কেন, এই প্রশ্নের উত্তরে বিজিবি প্রধান, রিং রোডটা থাকলে হবে কি, যেহেতু আমাদের মোটরসাইকেল আছে, আমাদের পিকআপ আছে, অন্যান্য যানবাহন আছে, এইখানে হলো কি এত বেশি হলো টহল বেড়ে যাবে। তখন কিন্তু না এই ধরনের এই যে ট্রান্সপোর্টার, যে সমস্ত স্মাগলিং থেকে শুরু করে যে ধরনের ক্রাইমগুলো হয়, এটা কিন্তু বহুলাংশে আমরা কমাতে সক্ষম হবে। সুন্দরবন দিয়ে চোরাচালান ও দস্যুদের তৎপরতা বন্ধ করতে ভাসমান বিউপি করেছে বিজিবি। এর ফলে ওই অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষ পাচ্ছে বাড়তি নিরাপত্তাও। আরো হলো আমাদের 2টা বিউপি করার হলো পরিকল্পনা আছে ফ্লোটিং। তো এই মুহূর্তে হয়তো আমরা এইটাকে এখন হলো রিপেয়ার করাবে, রিপেয়ার করে ওইখানে হয়তো আমরা এই মুহূর্তে হয়তো বিউপি ফ্লোটিং বিউপি হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে হলো কি ডাবল ইউটিলাইজেশনটা হলো। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। এবার সিরিয়া প্রসঙ্গ।
আসাদ সরকার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে তুলে দিতে রাজি হওয়ায় সিরিয়ার সামরিক অভিযান আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া এই সেনা অভিযান নিয়ে কংগ্রেসে ভোটাভুটিও স্থগিত করেছেন প্রেসিডেন্ট ওবামা। তবে রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে তুলে দিতে গড়িমসি করলে সেনা অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিউ ইয়র্কে টুইন টাওয়ারে আল কায়দার হামলার বর্ষপূর্তিতে এক ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট ওবামা। সিরিয়া রাসায়নিক অস্ত্র সম্ভার আন্তর্জাতিক মহল বা জাতিসংঘের নজরদারিতে আনলেই যুদ্ধের পথে হাঁটবে না আমেরিকা। আমেরিকা ও রাশিয়া যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ায় সেনা অভিযান নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা শুরু হওয়ার আগেই কৌশল বদলালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কূটনৈতিক প্রচেষ্টা এবং সিরিয়া যদি রুশ মার্কিন প্রস্তাব না মানে তাহলে হামলার হুমকি, এমন দ্বৈত চাপ প্রয়োগ করেই এগোতে চাইছে ওবামা প্রশাসন। I will not put American boots on the ground in Syria. I will not pursue an open-ended action like Iraq or Afghanistan. I will not pursue a prolonged air campaign like Libya or Kosovo. This would be a targeted strike to achieve a clear objective, deterring the use of chemical weapons and degrading Assad's capabilities. মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে দেওয়া ভাষণে ওবামা শঙ্কা প্রকাশ করেন সিরিয়ার সীমান্ত অতিক্রম করে রাসায়নিক অস্ত্র হুমকির মুখে ফেলতে পারে প্রতিবেশী দেশগুলোকেও। If fighting spills beyond Syria's borders, these weapons could threaten allies like Turkey, Jordan, and Israel. সিরিয়ার উপর হামলা হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে আসাদ প্রশাসনের উপর। ওবামা বলছেন রাশিয়ার প্রস্তাবের কারণে তিনি কংগ্রেসেও সিরিয়ায় হামলা বিষয়ক ভোটাভুটি স্থগিত করেছেন। I have therefore asked the leaders of Congress to postpone a vote to authorize the use of force while we pursue this diplomatic path. ইতিহাসের ঘূর্ণিপাকে যুক্তরাষ্ট্র আজ এমন এক অবস্থানে রয়েছে যেখানে আল কায়দা তাদের পক্ষেই যুদ্ধ করছে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে হটাতে। এমনকি প্রেসিডেন্ট আসাদও বলেছেন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে সেটা যাবে আল কায়দার পক্ষে। This is the war that's going to support Al Qaeda and the same people that kill Americans in the 11th of September. সকলেই জানেন আল কায়দা 9/11 হামলা চালায় নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে। সেই হামলায় মারা যায় প্রায় 3000 মানুষ। ওই ঘটনার পরপরই সন্ত্রাস নির্মূলের নামে সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে মার্কিন প্রশাসন। শেষ পর্যন্ত পাকিস্তানে আল কায়দার নেতা ওসামা বিন লাদেন মারা পড়েন এই ওবামার আমলেই। সেই ওবামাই এখন কৌশলগত কারণে নিশ্চুপ রয়েছেন আল কায়দার বিরুদ্ধে, কারণ সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে মিলে আল কায়দা যোদ্ধারা লড়াই করছে আমেরিকার শত্রু আসাদ প্রশাসনের বিরুদ্ধে। হয়তো ওবামা যুক্তি দেবেন শত্রুর শত্রু মিত্র, তাই আল কায়দাও এখন যুক্তরাষ্ট্রের মিত্র। যদিও এই কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের কাছে আল কায়দা ছিল এক মূর্তিমান আতঙ্কের নাম। বিধান রিবেরু, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। এবার বাইজিদ স্টিল বিরতি। এরপর ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন বাংলাদেশ সীমান্তে ভারতীয় ড্রোন মোতায়েনের বিষয়টি তিনি পত্রিকায় পড়েছেন। এ ব্যাপারে তার কাছে সরকারি কোনো তথ্য নেই। হাই কমিশনার বলেন ভারতীয় একটি পত্রিকায় প্রথমে এই খবরটি ছাপা হয়, পরে ওই পত্রিকার সূত্র থেকে বাংলাদেশের কয়েকটি পত্রিকায় সংবাদটি ছাপা হয়। গতকাল দুপুরে তিনি আখাউড়া স্থল বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। পঙ্কজ শরণ বলেন সীমান্তের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি করতে হলে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, বিজিবি ও বিএসএফ প্রধান সহ দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা করতে হবে। অপর এক প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন কোনো হত্যাই কাম্য নয়, হোক সেটি বাংলাদেশি হোক ভারতীয়। সীমান্তে হত্যা কমিয়ে আনতে দুই দেশেরই যৌথভাবে সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাটে আব্দুল আলিমের নির্দেশেই আটক, নির্যাতন, হত্যা, গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই গতকাল রাষ্ট্রপক্ষের শেষ দিনের যুক্তি উপস্থাপন পর্বে এই কথা বলেছেন প্রসিকিউটর তুরিন আফরোজ। তিনি বলেন সে সময় জয়পুরহাটের সব অপরাধের কেন্দ্র ছিল আব্দুল আলিম। কাদের মারতে হবে, কোথায় মারতে হবে সবকিছু তার সিদ্ধান্তেই হতো। এই মামলায় আগামী রোববার থেকে আসামি পক্ষ তাদের যুক্তি উপস্থাপন শুরু করবে। আব্দুল আলিমকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে অভিযুক্ত করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। আলিমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে 35 জন এবং আসামি পক্ষে 3 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে করাই কাদিপুর গণহত্যা ছাড়াও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় 65 জনকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের 2 পায়ের রগ কেটে এবং কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে শিবির কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় মোশাররফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও আহতদের সহপাঠীরা জানিয়েছে, গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রাবাসে ফেরার পথে ছাত্র শিবির কর্মীরা মোশাররফের পথরোধ করে। পরে ক্যাম্পাসের এক জায়গায় নিয়ে তার 2 পায়ের রগ কেটে দেয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় মোশাররফের শরীরের অনেক স্থানে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে রংপুর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। রাজধানীর হাজারীবাগ থেকে ৫,০০০ পিস ইয়াবা সহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। গতরাতে রায়ের বাজারের হাতেমবাগে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবুল খায়েরকে আটক করে র‍্যাব ২ এর একটি দল। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন সেট, নগদ ৩৫,০০০ টাকা এবং ভিয়েতনাম ও আমেরিকান ডলার জব্দ করা হয়। আবুল খায়ের দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে র‍্যাব। SIBL বাণিজ্য সংবাদ। টাকা দ্রুত পেতে ওয়েস্টার্ন ইউনিয়নের একটি এজেন্ট পয়েন্ট খোলা হয়েছে উত্তরা ব্যাংক বাড্ডা শাখায়। গতকাল উত্তরা ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট পয়েন্টের উদ্বোধন করেন সংস্থাটির এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুপারভাইজার প্যাট্রিসিয়া রিগ্যান। এই সেবার মাধ্যমে উত্তরা ব্যাংকের এই শাখাটি থেকে আলাদা কাউন্টার ও ডেস্কের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা তুলতে পারবেন গ্রাহকরা। অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইউনিয়ন ও উত্তরা ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার বাইজিদ স্টিল বিরতি, এরপর আরো। সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার বিষয়ে নিউ ইয়র্কে আলোচনায় বসেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ার বিরুদ্ধে কঠোর প্রস্তাব পাশের পরিকল্পনা নিলেও এ বিষয়ে দ্বিমত রয়েছে রাশিয়ার। এর আগে সিরিয়ার হাতে থাকা রাসায়নিক অস্ত্র ভান্ডার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তরের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে মস্কো। জেনেভায় এই ইস্যুতে আজ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লিম বলেছেন, তাদের অস্ত্র ভান্ডার যে কোনো দেশ কিংবা জাতিসংঘকে দেখানোর জন্য তৈরি রয়েছেন তারা। খেলার খবর। হারারেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে 131 রানে পিছিয়ে পাকিস্তান। দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 3 উইকেটে 163 রান। দলীয় 29 রানে ওপেনার মোহাম্মদ হাফিজের উইকেট হারায় পাকিস্তান। এরপর আজাহার আলীও প্যাভিলিয়নে ফেরেন দলীয় 65 রানে। ওপেনার খুররাম মঞ্জুর ব্যক্তিগত 51 রানে রান আউট হলে চতুর্থ উইকেটে ইউনিস খান মিসবাহকে নিয়ে 67 রানের পার্টনারশিপ গড়ে নিরাপদে দিন শেষ করেন। তিনাসে পানিঙ্গিয়ারা ও ব্রেইন ভিটোরি নেন একটি করে উইকেট। এর আগে 8 উইকেটে 237 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা জিম্বাবুয়ে অল আউট হয় 294 রানে। জুনায়েদ খান 4টি ও আব্দুর রহমান নিয়েছেন 3টি উইকেট। Shot, well played. Slow enough. এনসিসি ব্যাংকের সৌজন্যে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। ভারতকে 2-0 গোলে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। গেল আসরে ভারতের বিপক্ষে পরাজয়ের মধুর প্রতিশোধও নিল আফগানরা। এই শিরোপা জয়ের কারণে প্রতিটি খেলোয়াড়কে একটি করে ফ্ল্যাট দেবার ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান খেলোয়াড়দের জন্য দিচ্ছে আর্থিক সাহায্য। খেলা শুরু থেকে একটু অলস মনে হচ্ছিল ভারতীয় ফুটবলারদের। মিনিট 10 মধ্যে এর মাসুলও গুনতে হয় গতবারের চ্যাম্পিয়নদের। আচমকা বেলাল আরিজুর বাড়ানো পাস থেকে এক গোল করে মাঠের 1005 ভারতীয় সমর্থককে স্তব্ধ করে দেন মুস্তফা আজাদ জয়। গোল খাবার পর বেড়ে যায় ভারতের খেলার গতি। আফগানিস্তানকে খানিকটা আত্মবিশ্বাসী মনে হলেও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ভারতই। তবে আফগান গোলরক্ষক গোল করতে দেয়নি ফেভারিটদের।
খানিকটা সময় নদীর ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ করতে থাকে ভারত দল। এর মধ্যে ৩৫ মিনিটে আরাতার শট গোলরক্ষক কোন রকমে ঠেকালেও ফিরতি বলে জেজের শট গোল লাইন থেকে ফেরান আফগানিস্তানের খেলোয়াড়রা। প্রথমার্ধ শেষ হয় আফগানিস্তানের এগিয়ে থাকার মধ্য থেকেই। দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় ভারত দল, তবে রবিন সিং বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। সুযোগ নষ্ট করে আফগানিস্তানও। ৬০ মিনিটে জেজের পরিবর্তে নামেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। ধার বাড়ে দলের আক্রমণের। নেমেই অসাধারণ এক শট নেন সুনীল, যা আটকে দেন আবার আফগান গোলরক্ষক মানসুরি। তবে এর ২ মিনিটের মধ্যেই ভারতীয়দের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন সঞ্জার আহমেদি অসাধারণ এক গোল করে। ভারতীয় দলের গোল করার সব প্রচেষ্টা কখনো থেমে গেছে গোলরক্ষক মানসুরের হাতে, কখনো বা ক্রস বারে। আফগানিস্তানের গতি আর দমের কাছে শেষ পর্যন্ত হার মানতেই হয় ভারতীয়দের। এটাই আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক ফুটবল শিরোপা। তালিবান শাসন আমলে দেশটির ফুটবলই কয়েক বছর বন্ধ ছিল। যুদ্ধবিধ্বস্ত দেশটির ফুটবল অবকাঠামো বলতে কিছুই নেই। তারাই সাফ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন। মাহবুব আলম খান, এটিএন নিউজ, কাঠমান্ডু, নেপাল। সংবাদ শেষ করছি বাউল সাধক শাহ আব্দুল করিমকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। কিংবদন্তি তুল্য বাউল শাহ আব্দুল করিম সশরীরে আমাদের মাঝে না থাকলেও রয়ে গেছে তার মরমী সুর। আজ তার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাউলের নিজ ভূমি দিরাই উপজেলার উজানধলের গ্রামের বাড়িতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। ভক্তদের দাবি শাহ করিমের নামে একটি একাডেমি স্থাপন করা হোক। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাউল গানের কিংবদন্তি শাহ আব্দুল করিমের জন্ম ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি। একজন সাধক বাউল হিসেবে বাংলার লোকালয়ে যার বিচরণ ৪০-এর দশক থেকে। হেঁটে হেঁটে গান রচনা করেছেন, আর সেই গানের সুর সংযোজন করে শ্রোতাকে বিমোহিত করেছেন অবলীলায়। সুনামগঞ্জের কালনির তীরে বেড়ে ওঠা শাহ আব্দুল করিমের গান ঘাটি অঞ্চল নয়, জনপ্রিয় শহরের মানুষের কাছেও। সমাজ পরিবর্তনের সাপনিক বাউল ছিলেন শাহ আব্দুল করিম। গানে গানে অর্ধ শতাব্দীরও বেশি সময় লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। এজন্য মৌলবাদীদের নানা লাঞ্ছনার শিকারও হয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় পথে পথে ঘুরে গানের মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করেছেন, উজ্জীবিত করেছেন মানুষকে। স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় ১৫০ সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনুদিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও তার মৃত্যুবার্ষিকীতে তার ভক্ত বাউলরা সমবেত হয়েছেন তার উজানধলের বাড়িতে। শত শত গান আছে আব্দুল করিম সাহেবের, যে গানে অনেক কিছু পাওয়ার বুঝার আছে। আমি যখন গেলাম ওনাকে ওস্তাদ মানতে, সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে আসলো যে শুধু ওস্তাদ মানলে হবে না, ওনাকে মুর্শিদও মানতে হবে। ভক্তি জাগিত মনে চাইলে আমার করিম সার পানে, আমিও তো মুরমতি কি বলিব তার সামনে। বাউলদের সৃষ্টিকর্ম ধরে রাখার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি করেছেন শাহ করিমের ছেলে। ওনার প্রতি যেভাবে পৃষ্ঠপোষকতা হচ্ছে, আমি মনে করি এই দেশে আরো অবহেলিত অনেক বাউলরা আছেন যারা এখনো গণসম্মুখে আসতে পারেন নাই। ওদের কাছ থেকে আমরা এই জাতীয় অনেক কিছু পাওয়ার। মির্জা মনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার এক নজরে